বছর দুয়েক আগের কথা। মহেন্দ্রগিরি পর্বতমালার এক গহীন প্রান্তে ছোট্ট একটা তাঁবুর ভেতর বসে একজন মানুষ কাপা হাতে একটা চিঠি লিখছিলেন। বাইরে ঝড়ের প্রস্তুতি চলছে, বাতাসে বারুদের গন্ধ, আর দূরে কোথাও একটানা ঘণ্টার ধ্বনি, যেন কেউ সতর্ক করছে। যদি এই চিঠি কখনো রজতের হাতে পৌঁছায়, বলো, আমি সুবর্ণগড় খুঁজে পেয়েছি, কিন্তু এটা কোনো ধনভাণ্ডার নয় বোন। এটা এমন একটা রহস্য যা লুকিয়ে রাখার জন্য মানুষ খুন করতেও পিছপা হবে না। আমার পেছনে কেউ আছে, বিক্রম। বিক্রমকে বিশ্বাস করো না। কে ওখানে? এরপর ডক্টর সুনন্দ বোসের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার শেষ চিঠিটা 6 মাস পর এক অচেনা ডাকঘর করার হাত ঘুরে পৌঁছেছিল তার ভাই রজতের কাছে। আর সেই চিঠি একদিন এসে পড়ল রত্নপুর শহরের এক পুরনো ধুলোমাখা অফিসের টেবিলে, একজন গোয়েন্দার সামনে। রত্নপুর শহরের এক গলির মধ্যে 3 তলা একটা পুরনো বাড়ির দোতলায় ছোট্ট অফিস। দরজার কাঠের ফলকে লেখা অভিক সেন, প্রাইভেট ইনভেস্টিগেটর। ভেতরে বসে অভিক নিজেই চেয়ারে পা তুলে পুরনো খবরের কাগজ পড়ছেন। সেদিন সকাল থেকেই বৃষ্টি পড়ছিল রত্নপুরে। খোলা আছে। দরজা ঠেলে ঢুকলেন এক যুবক, চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট, হাতে একটা পুরনো ভাঁজ করা কাগজ। তার নাম রজত বোস। আপনি কি অভিক সেন? আগে হ্যাঁ, বসুন। কি সমস্যা? আমার দাদা ডক্টর সুনন্দ বোস প্রত্নতত্ত্ববিদ ছিলেন। 2 বছর আগে মহেন্দ্রগিরি পর্বতমালায় একটা অভিযানে গিয়েছিলেন। এরপর থেকে আর ফেরেননি। পুলিশ বলেছে উনি হয়তো পাহাড়ে দুর্ঘটনায় মারা গেছেন, কিন্তু আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করেন না? কারণ 6 মাস আগে আমি এই চিঠিটা পেয়েছি। কাগজ এগিয়ে দেওয়ার শব্দ। কে পাঠিয়েছে জানি না, কোনো ঠিকানা নেই খামের গায়ে, কিন্তু হাতের লেখাটা দাদারই। সুবর্ণগড় খুঁজে পেয়েছি। এটা ধন ভাণ্ডার নয়। বিক্রমকে বিশ্বাস করো না। থেমে, সুবর্ণগড় মানে? এটা একটা লোককথা। মহেন্দ্রগিরি পর্বতমালার গভীরে নাকি একটা প্রাচীন হারানো শহর আছে, যাকে বলা হয় সুবর্ণগড়। বহু শতাব্দী ধরে মানুষ এটা খুঁজেছে, কেউ খুঁজে পায়নি। দাদা বিশ্বাস করতেন এটা সত্যিই আছে। শেষ অভিযানে উনি ওনার সহকারী বিক্রম হালদারকে নিয়ে গিয়েছিলেন। এই বিক্রম হালদার এখন কোথায়? অভিযান থেকে একাই ফিরে এসেছিলেন। বলেছিলেন দাদা তুষার ঝড়ে হারিয়ে গেছেন। তারপর থেকে উনি বেশ ধনী হয়ে উঠেছেন। হঠাৎ করে একটা বড় ব্যবসা শুরু করেছেন। আমার সন্দেহ হয় উনি কিছু একটা লুকোচ্ছেন। একজন প্রত্নতত্ত্ববিদ নিখোঁজ, একটা রহস্যময় চিঠি, একজন হঠাৎ ধনী হয়ে ওঠা সহকারী, আর একটা কিংবদন্তি হারানো শহর। রজতের দিকে ফিরে, ঠিক আছে মিস্টার বোস, আমি কেসটা নিচ্ছি, কিন্তু সাবধান করে দিচ্ছি, যদি আপনার দাদা সত্যিই কোনো বিপজ্জনক রহস্যের পেছনে ছুটেছিলেন, তাহলে আমরাও বিপদে পড়তে পারি। আমি প্রস্তুত। দাদাকে খুঁজে বের করতেই হবে, জীবিত হোক বা। বুঝেছি। কালই আমরা রওনা দেব। সেই রাতে অভিক তার অফিসে বসে বিক্রম হালদার সম্পর্কে যতটা সম্ভব তথ্য জোগাড় করলেন। পুরনো পত্রিকা, ব্যবসায়িক নথি আর কিছু চেনা সোর্সের কাছ থেকে ফোন করে জানা তথ্য। বিক্রম হালদার 2 বছর আগে পর্যন্ত সাধারণ এক গবেষণা সহকারী, মাসিক বেতনে চলতেন। অভিযান থেকে ফেরার 6 মাসের মধ্যেই একটা আমদানি রপ্তানি ব্যবসা খুলে ফেলেন, আর এখন শহরের সবচেয়ে দামি এলাকায় বাড়ি। টাকাটা এলো কোত্থেকে? হ্যালো শম্ভুদা, আমি শম্ভু। শুনলাম মহেন্দ্রগিরিতে যাচ্ছেন। আমি ওখানকার পথঘাট চিনি, চাইলে সঙ্গে যেতে পারি। শম্ভু ভাই, তুমি তো আগেও একবার আমাকে সাহায্য করেছিলে ওই চোরাচালান কেসে। খুব ভালো হয় যদি তুমি সাথে থাকো। আমি আসলে ওই পাহাড়ে কখনো যাইনি, রাস্তাঘাট কিছুই চিনি না। চিন্তা নেই দা, কিন্তু একটা কথা বলি, মহেন্দ্রগিরির লোকজন ওই পাহাড়ের গভীরে যেতে ভয় পায়। বলে ওখানে নাকি একটা গোপন দল পাহারা দেয়, যারা বাইরের মানুষকে ঢুকতে দেয় না। ওদের বলে ছায়া দল। ছায়া দল? এটা তো নতুন শুনলাম। গ্রামের বুড়োরা বলে এসব। হয়তো গল্পই হবে, কিন্তু সাবধানে থাকা ভালো। ঠিক আছে, কাল সকালেই রওনা দিচ্ছি। স্টেশনে দেখা হবে। সেই রাতে অভিক ঘুমাতে পারলেন না বেশিক্ষণ। জানালার বাইরে বৃষ্টি তখনও পড়ছিল, আর তার মনে বারবার ঘুরছিল একটাই প্রশ্ন, সুনন্দ বোস সত্যিই কি একটা হারানো শহর খুঁজে পেয়েছিলেন? আর যদি পেয়ে থাকেন, তাহলে সেই আবিষ্কার তার জীবন কেড়ে নিল কেন? অধ্যায় 3। বিক্রমের সাথে সাক্ষাৎ। কথক। যাত্রার আগে অভিক ঠিক করলেন একবার নিজে গিয়ে বিক্রম হালদারের সাথে দেখা করবেন। রত্নপুরের অভিজাত এলাকায় বিশাল এক বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন তিনি। বিক্রম হালদার। কাকে চাই? আমি অভিক সেন, গোয়েন্দা। রজত বোস আমাকে ভাড়া করেছেন তার দাদা সুনন্দবাবুর খোঁজ করতে। কয়েকটা প্রশ্ন করতে চাই, যদি সময় দেন। নিশ্চয়ই, ভেতরে আসুন। যদিও আমি সব প্রশ্নের উত্তর পুলিশকে আগেই দিয়েছি। অভিক সেন। পর্যবেক্ষণ করতে করতে। সুন্দর বাড়ি, খুব অল্প সময়ে অনেক উন্নতি করেছেন দেখছি। বিক্রম হালদার। সামান্য অস্থির চেপে হাসি মুখে। পরিশ্রমের ফল মিস্টার সেন। অভিযান থেকে ফেরার পর বুঝেছিলাম গবেষণার চাকরি করে জীবন চলবে না, তাই ব্যবসায় নেমে পড়েছি। আমদানি রপ্তানির ব্যবসা।
বিশেষ করে পুরনো হস্তশিল্প আর ধাতব জিনিসপত্র। অভিক সেন নিরীহ স্বরে কিন্তু ধারালো নজর রেখে, আচ্ছা, শেষ অভিযানের দিনগুলোর কথা যদি একটু বলেন, সুনন্দবাবুর সাথে ঠিক কি ঘটেছিল? বিক্রম হালদার গলা একটু কেঁপে ওঠে, তারপর সামলে নিয়ে, খুবই দুঃখজনক ঘটনা। আমরা পাহাড়ের গভীরে ছিলাম, হঠাৎ তুষার ঝড় শুরু হলো। আমি তাকে খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু ঝড়ে পথ হারিয়ে ফেলি। যখন ফিরে আসি উনি আর নেই। অভিক সেন শান্ত স্বরে কিন্তু মনে মনে নোট নিতে নিতে, বুঝলাম। আপনি কি জানেন সুনন্দবাবু সুবর্ণগড় নামে কোনো জায়গা খুঁজছিলেন? বিক্রম হালদার সতর্কভাবে, স্বর নিয়ন্ত্রণ করে, শুনেছিলাম কিছু, হ্যাঁ। উনি একজন স্বপ্নদ্রষ্টা মানুষ ছিলেন, অনেক পুরনো লোককথায় বিশ্বাস করতেন। আমি অতটা গুরুত্ব দিইনি। অভিক সেন নিজের মনে উঠে দাঁড়াতে দাঁড়াতে, ধন্যবাদ মিস্টার হালদার, সময় দেওয়ার জন্য কৃতজ্ঞ। কথক বাড়ি থেকে বেরিয়ে অভিক নিজের মনে ভাবলেন। বিক্রমের প্রতিটা উত্তর মসৃণ, কিন্তু বড্ড বেশি প্রস্তুত মনে হল, যেন আগে থেকেই মুখস্থ করা কোনো গল্প বলছেন। আর সুবর্ণগড়ের নাম শুনে তার চোখের সেই মুহূর্তের চমক, সেটা লুকানো গেল না। অভিক সেন নিজের মনে রাস্তায় হাঁটতে হাঁটতে, এই লোক কিছু একটা লুকোচ্ছে, খুব শীঘ্রই বুঝতে পারব কি। আর আচ্ছা 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 আচ্ছা। অধ্যায় 4, রত্নপুর ছেড়ে যাত্রা। কথক পরদিন ভোরে রত্নপুর স্টেশনে দেখা হলো অভিক আর রজতের। প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়েছিলেন শম্ভু, কাঁধে বড় একটা ঝোলা, হাতে পুরনো এক লাঠি। শম্ভু, অভিকদা এদিকে। অভিক সেন, শম্ভু ভাই প্রস্তুত তো? শম্ভু, হ্যাঁ দা, কিন্তু বলে রাখি, মহেন্দ্রগিরি পৌঁছাতে ট্রেনে 2 দিন, তারপর পাহাড়ি পথে আরও 3 দিনের হাঁটা পথ, সহজ যাত্রা হবে না। রজত দৃঢ়তার সঙ্গে, আমি প্রস্তুত, দাদার জন্য যা করতে হয় করব। কথক ট্রেন ছুটে চলল উত্তরের দিকে। জানালার বাইরে শহরের কোলাহল ক্রমশ মিলিয়ে গিয়ে দেখা দিল সবুজ ধানক্ষেত, তারপর পাহাড়ি জঙ্গল। 2 দিনের যাত্রাপথে অভিক বারবার সেই পুরনো চিঠিটা পড়লেন, প্রতিটা শব্দ মুখস্থ করে ফেললেন প্রায়। অভিক সেন নিজের মনে, বিক্রমকে বিশ্বাস করো না, এই লাইনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুনন্দবাবু নিশ্চয়ই এমন কিছু দেখেছিলেন যা তাকে ভয় পাইয়ে দিয়েছিল। আর দ্বিতীয় দিনে সন্ধ্যায় ট্রেন থামল ছোট্ট এক পাহাড়ি স্টেশনে, নাম গিরিডাঙ্গা। এখান থেকেই শুরু হবে আসল যাত্রা, পায়ে হেঁটে পাহাড়ে ওঠা। আর অধ্যায় 5, গিরিডাঙ্গার সাবধানবাণী। আর ক্যা গিরিডাঙ্গা গ্রামে এক রাত থেকে সকালে পাহাড়ে ওঠার পরিকল্পনা করলেন 3 জনে। রাতে গ্রামের এক প্রবীণ মানুষ, নাম রামচরণ, তাদের ডেকে বসালেন উঠোনে আগুনের পাশে। রামচরণ কাঁপা গম্ভীর স্বরে, বাবারা, তোমরা কি সত্যি মহেন্দ্রগিরির গভীরে যাবে? অভিক সেন, হ্যাঁ দাদু, আমাদের একজন আত্মীয় নিখোঁজ হয়েছেন ওখানে। রামচরণ, শোনো, ওই পাহাড়ে একটা কথা প্রচলিত আছে, যুগ যুগ ধরে। গভীর জঙ্গলের ভেতর নাকি একটা প্রাচীন শহর লুকানো আছে, যাকে পাহারা দেয় এক গোপন দল। তাদের বলি ছায়া দল। তারা কাউকে ভেতরে ঢুকতে দেয় না। যারা জোর করে ঢুকতে চেষ্টা করেছে, তাদের কেউ আর ফিরে আসেনি। রজত উদ্বিগ্ন স্বরে, আমার দাদাও কি তাহলে? জানি না বাবা, কিন্তু সাবধান থেকো। আর একটা কথা, গত কয়েক মাসে আর একটা দলও এসেছিল এখানে অস্ত্র নিয়ে। তাদের নেতা নিজেকে বলতো কর্নেল। তারাও পাহাড়ে গিয়েছিল, ফিরে এসে বলেছিল আবার আসবে। অভিক সেন নিজের মনে চিন্তিত, কর্নেল, এটা আর একটা নতুন নাম। রজত, দাদু, আপনি কি সুবর্ণগড় সম্পর্কে আরো কিছু জানেন? দয়া করে বলুন, এটা আমাদের জন্য জরুরি। রামচরণ দীর্ঘশ্বাস ফেলে স্মৃতি হাতড়ে, আমার ঠাকুরদার কাছে শোনা গল্প। বহু হাজার বছর আগে এই পাহাড়ের গভীরে এক সভ্যতা বাস করত, যারা সোনার কাজে অতুলনীয় দক্ষ ছিল। তাদের রাজা ছিলেন এক জ্ঞানী মানুষ, যিনি বিশ্বাস করতেন সম্পদের চেয়ে জ্ঞান অনেক বেশি মূল্যবান। তাই তিনি তার শহরে সোনার প্রাসাদের পাশাপাশি গড়ে তুলেছিলেন এক বিশাল জ্ঞান ভাণ্ডার। চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, স্থাপত্যের সব রহস্য পাথরে খোদাই করে রাখা হয়েছিল। শম্ভু মুগ্ধ হয়ে শুনতে শুনতে, তাহলে শহরটা হারিয়ে গেল কিভাবে? রামচরণ, কথিত আছে বাইরের এক লোভী রাজা আক্রমণ করেছিলেন সোনার লোভে।
তখন এই শহরের রাজা তার প্রজাদের নিয়ে শহরের প্রবেশপথ বন্ধ করে দেন পাহাড় ধসিয়ে, আর নিজের বিশ্বস্ত রক্ষীদের দায়িত্ব দেন যুগ যুগ ধরে এই গোপন শহর রক্ষা করার। তারাই আজকের ছায়াদল। যদি গল্পটা সত্যি হয়। অভীক সেন, আগ্রহ নিয়ে, আপনি কি বিশ্বাস করেন এটা শুধুই গল্প নাকি সত্যি? রামচরণ, গম্ভীরস্বরে, আমি ছোটবেলায় একবার পাহাড়ের অনেক গভীরে গিয়েছিলাম বাবার সাথে কাঠ কাটতে। দূর থেকে দেখেছিলাম গাছের ফাঁক দিয়ে সোনালি কিছু একটা চকচক করছে। বাবা তাড়াতাড়ি আমাকে নিয়ে ফিরে এসেছিলেন, বলেছিলেন ওদিকে আর কখনো না যেতে। তারপর থেকে আমিও বিশ্বাস করি সুবর্ণকর সত্যিই আছে। কথক, সেই রাতে ঘুমের মধ্যেও অভীকের মাথায় ঘুরতে থাকলো কথাগুলো। ছায়াদল, কর্নেল, আর হারানো এক শহর যার প্রতিষ্ঠাতা রাজা নিজের জ্ঞান ভাণ্ডার রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন। পরদিন ভোরে শুরু হলো আসল অভিযান। আর অধ্যায় 6, পাহাড়ি পথের বিপদ। আর তিনজন মিলে হাঁটতে শুরু করলেন ঘন জঙ্গলের ভেতর দিয়ে। শম্ভু সামনে, লাঠি দিয়ে ঝোপঝাড় সরিয়ে পথ করে দিচ্ছেন। প্রথম দিনটা কাটল মোটামুটি নিরাপদে, কিন্তু দ্বিতীয় দিন বিকেলে হঠাৎ বদলে গেল পরিস্থিতি। শম্ভু চিৎকার করে, সাবধান, ধস! রজত হাঁপাতে হাঁপাতে, সবাই ঠিক আছেন? অভীক সেন কাঁচতে কাঁচতে, হ্যাঁ, বেঁচে গেছি। কিন্তু এটা কি স্বাভাবিক ধস ছিল? শম্ভু সন্দিগ্ধ স্বরে চারদিকে তাকিয়ে, না দা, এই পাহাড়ে এমন সময় সাধারণত ধস নামে না। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে পাথর ফেলেছে। অভীক সেন ফিসফিস করে, ওখানে কিছু একটা আছে। কথক, কেউ একজন তাদের লক্ষ্য করছিল, কিন্তু নিজেকে আড়াল করে দ্রুত পালিয়ে গেল। তিনজন সতর্ক হয়ে আবার এগোতে লাগলেন, কিন্তু এখন প্রতিটা পদক্ষেপে বাড়তি সতর্কতা। শম্ভু, এখান থেকে সাবধানে যেতে হবে। কেউ চায় না আমরা এগিয়ে যাই। আর অধ্যায় 7, খরস্রোতা নদী ও চিতাবাঘের সম্মুখীন। কথক, পরদিন সকালে পথ আটকে দাঁড়ালো এক খরস্রোতা পাহাড়ি নদী। বৃষ্টির কারণে জল অনেক বেড়ে গিয়েছিল। স্বাভাবিক সময়ে যেটা পার হওয়া সহজ, আজ সেটা হয়ে উঠেছে বিপজ্জনক। শম্ভু নদীর দিকে তাকিয়ে চিন্তিত স্বরে, এই নদী পার হতে হবে, কিন্তু স্রোত এত জোরে যে সাধারণভাবে হাঁটা যাবে না। ওই পুরনো দড়ির সাঁকোটা দেখুন, ওটাই একমাত্র ভরসা। উদ্বিগ্ন স্বরে, এই সাঁকো তো অনেক পুরনো দেখাচ্ছে, নিরাপদ তো? শম্ভু, একজন একজন করে পার হতে হবে সাবধানে। আমি আগে যাচ্ছি, দেখি টেকসই কিনা। কথক, শম্ভু সাবধানে সাঁকো পার হয়ে গেলেন। এরপর রজত, তারপর অভীক পার হতে শুরু করলেন। কিন্তু ঠিক মাঝপথে একটা পুরনো কাঠের পাটাতন হঠাৎ ভেঙে গেল অভীকের পায়ের নিচে। আতঙ্কিত স্বরে, ধরো আমাকে! রজত চিৎকার করে, অভীকদা, দড়ি ধরে থাকুন, আমি আসছি। কথক, রজত আর শম্ভু মিলে অভীককে টেনে তুললেন, কোনো মতে সাঁকোর ওপারে পৌঁছে দিলেন। ভেজা কাঁপতে থাকা অভীক কয়েক মুহূর্ত মাটিতে বসে হাঁপাতে লাগলেন। হাঁপাতে হাঁপাতে, ধন্যবাদ, আরেকটু হলেই স্রোতে ভেসে যেতাম। কথক, বিপদ তখনও শেষ হয়নি। নদী পার হয়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ ঝোপের আড়াল থেকে ভেসে এলো এক গর্জন। শম্ভু চাপ আসরে স্থির থাকার নির্দেশ দিয়ে, চিতাবাঘ, কেউ নড়বেন না, একদম স্থির দাঁড়িয়ে থাকুন। কথক, কয়েক মুহূর্ত যা অনন্তকালের মতো মনে হলো। চিতাবাঘটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে তাদের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে অন্যদিকে সরে গেল জঙ্গলের গভীরে। শম্ভু স্বস্তির নিঃশ্বাস ফেলে, বেঁচে গেলাম। ও হয়তো শিকারে ব্যস্ত ছিল না, না হলে বিপদ হতে পারত। অভীক সেন দীর্ঘশ্বাস ফেলে, এই পাহাড় শুধু মানুষের বিপদেই ভরা নয় দেখছি, প্রকৃতিও কম সতর্ক করছে না আমাদের। কথক, ভেজা কাপড়ে ক্লান্ত শরীরে তিনজন আবার এগিয়ে চললেন, আগের চেয়েও সতর্ক হয়ে। অধ্যায় 8, সুনন্দরের পরিত্যক্ত শিবির। কথক, তৃতীয় দিন দুপুরে ঘন জঙ্গলের এক ফাঁকা জায়গায় হঠাৎ থমকে দাঁড়ালেন শম্ভু। শম্ভু, দাঁড়ান, এটা কি? কথক, সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে একটা পুরনো তাঁবুর ধ্বংসাবশেষ। ছেঁড়া কাপড়, মরচে ধরা কিছু যন্ত্রপাতি আর মাটিতে গেঁথে থাকা একটা ভাঙা তাঁবুর খুঁটি। রজত ছুটে গেলেন সেদিকে। রজত কাপা গলায়, এটা দাদার তাঁবু। এই চিহ্নটা দেখুন, দাদার নামের আদ্যক্ষর ব লেখা এই ব্যাগের গায়ে। অভীক সেন সাবধানে খুঁজতে খুঁজতে, এখানে ধস্তাধস্তে চিহ্ন আছে, মাটিতে টানা দাগ, মনে হচ্ছে কাউকে জোর করে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। অভীক সেন, এই দেখুন, একটা ডায়েরির ছেঁড়া পাতা। রজত পড়ার স্বরে, উত্তেজিত ও উদ্বিগ্ন,
বিক্রম আজ অদ্ভুত আচরণ করছে। ও রাতে কারো সাথে কথা বলে, কিন্তু আমাকে বলে না কার সাথে। আমি সন্দেহ করছি ও একা আসেনি এই অভিযানে। আজ রাতে আমি লুকিয়ে ওর পিছু নেব। থেমে যান। এরপর আর কিছু লেখা নেই। অভিক সেন গম্ভীর স্বরে। তার মানে সুনন্দবাবু বিক্রমকে সন্দেহ করেছিলেন, আর সেই রাতেই হয়তো কিছু একটা ঘটেছিল। শম্ভু চারপাশে নজর রাখতে রাখতে, দা, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। যে বা যারা এটা করেছে তারা হয়তো এখনও আশেপাশে আছে। ঠিক তখনই জঙ্গলের গভীর থেকে ভেসে এলো এক অদ্ভুত গম্ভীর ডাক। মানুষের গলা, কিন্তু বোঝা যাচ্ছিল না ভাষা কি। অধ্যায় ৯, ছায়াদলের প্রথম সতর্কবার্তা। কথক। তিনজনে জমে গেলেন জায়গায়। শব্দটা থেমে গিয়েছিল, কিন্তু বাতাসে যেন এখনও তার রেশ রয়ে গেছে। অভিক সেন ফিসফিস, এটা কি ছিল? শম্ভু ভয়ার্ত স্বরে, এটাই সেই ডাকদা, গ্রামের বুড়োরা যেটার কথা বলতো, ছায়াদলের সংকেত। কথক। হঠাৎ একটা তীর এসে গেঁথে গেল অভিকের ঠিক পাশের গাছে। তীরের সাথে বাঁধা একটা ছোট কাপড়ের টুকরো। রজত চমকে, এটা কি? অভিক সেন সতর্কভাবে তীরটা তুলে নিয়ে, একটা সতর্ক বার্তা। কাপড় খুলে পড়েন। এখানে লেখা, ফিরে যাও, যারা এই পথে এগোয় তারা আর ফেরে না। শম্ভু কাপা স্বরে, দা, ওরা বলছে ফিরে যেতে। আমার মনে হয় শোনা উচিত। রজত দৃঢ় স্বরে, কিন্তু গলায় ভয়ের ছোঁয়া, না, আমি দাদাকে ছাড়া ফিরব না, যাই হয়ে যাক। অভিক সেন দীর্ঘশ্বাস ফেলে, শম্ভু ভাই, তুমি চাইলে ফিরে যেতে পারো, আমি জোর করব না, কিন্তু আমি আর রজত এগোবই। শম্ভু কিছুক্ষণ চুপ থেকে, না দা, আপনাদের একা ছেড়ে যাব না, যা হবার হবে একসাথেই হবে। সতর্কবার্তা উপেক্ষা করেই তিনজন এগিয়ে চললেন আরও গভীরে। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ মাটির নিচ থেকে একটা জাল উঠে এলো, আর মুহূর্তেই তিনজন আটকা পড়লেন তার মধ্যে। রজত জালের মধ্যে ছটফট করে, এটা কি হলো? গাছের ডাল থেকে নিঃশব্দে নেমে এলো কয়েকজন মানুষ, মুখ ঢাকা কালো কাপড়ে, হাতে ধনুক আর বর্ষা। জাল থেকে তিনজনকে বের করে হাত বেঁধে ফেলা হলো। ছায়াদল সদস্য ১ কর্কশ স্বরে, সতর্কবার্তা উপেক্ষা করা শাস্তি জানো তো? অভিক সেন শান্ত থাকার চেষ্টা করে, আমরা কোনো ক্ষতি করতে আসিনি, আমরা শুধু একজন হারানো মানুষকে খুঁজতে এসেছি, ডক্টর সুনন্দ বোস, ইনি তার ভাই রজত। কথক। চোখ বেঁধে তিনজনকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো প্রায় ১ ঘন্টা। শেষে থামানো হলো এক অন্ধকার কক্ষে, চোখের বাঁধন খুলে দেওয়া হলো। সামনে বসেছিলেন একজন মাঝবয়সী মানুষ, কড়া দৃষ্টি, হাতে সেই ছেঁড়া কাপড়ের টুকরোটা যেটা তীরের সাথে বাঁধা ছিল। ছায়াদল প্রহরী তীক্ষ্ণ স্বরে, তোমরা কেন সতর্কবার্তা মাননি? আমাদের নিয়ম স্পষ্ট, বাইরের মানুষ ভেতরে ঢুকতে পারবে না। অভিক সেন দৃঢ় কিন্তু বিনম্র স্বরে, আমরা জানি আপনাদের নিয়ম আছে, কিন্তু আমাদের কাছে এটা জীবন মৃত্যুর প্রশ্ন। রজতের দাদা ২ বছর ধরে নিখোঁজ। এই চিঠিটা দেখুন, কাগজ বের করার শব্দ, এটা তাঁরই হাতের লেখা, এখানেই কোথাও লেখা হয়েছিল। ছায়াদল প্রহরী পড়ার পর স্বর পরিবর্তন হয়ে চিন্তিত, এই হাতের লেখা আমি চিনি, এই মানুষটাকে আমরা বন্দী অবস্থায় দেখেছি, কিন্তু আমাদের এলাকার বাইরে অন্য একজনের হাতে। আমরা তাকে উদ্ধার করতে পারিনি, কারণ সে আমাদের সীমানার বাইরে বন্দী। রজত আকুল স্বরে, তাহলে আপনারা জানেন আমার দাদা কোথায়? দয়া করে বলুন। ছায়াদল প্রহরী একটু নরম হয়ে, আমি নিশ্চিত নই ঠিক কোথায়, কিন্তু এইটুকু বলতে পারি, যে বা যারা তাকে বন্দী করেছে তারা আমাদের পবিত্র শহরের কাছাকাছিই আছে, লুকিয়ে। একটু ভেবে, আমি তোমাদের ছেড়ে দেব, কিন্তু শর্ত আছে, আমাদের একজন প্রহরী তোমাদের সাথে যাবে নজর রাখতে, আর যদি তোমরা লোভের বশে শহরের ক্ষতি করার চেষ্টা করো, পরিণাম ভালো হবে না। অভিক সেন মাথা নেড়ে, আমরা কথা দিচ্ছি, আমরা শুধু সুনন্দবাবুকে খুঁজতে এসেছি, আর কিছু না। বাঁধন খুলে দেওয়া হলো। ছায়াদলের এক তরুণ প্রহরী, নাম বিশ্বজিৎ, তাদের সাথে যোগ দিলেন গাইড হিসেবে। মুক্ত হয়ে তিনজন আবার পথ চললেন, কিন্তু এবার সঙ্গে নতুন এক সহযাত্রী, আর মনে নতুন এক আশা, সুনন্দবাবু সত্যিই বেঁচে আছেন। বিশ্বজিৎ হাঁটতে হাঁটতে সতর্ক স্বরে, সাবধান থেকো, সামনে আর একটা বিপদ অপেক্ষা করছে। কয়েকদিন ধরে এই এলাকায় সশস্ত্র লোকজন ঘুরে বেড়াচ্ছে, আমরা তাদের এড়িয়ে চলি, কিন্তু তোমরা হয়তো তাদের মুখোমুখি হয়ে যাবে। অভিক সেন স্বরে, বুঝেছি, প্রস্তুত থাকব। বিশ্বজিৎ, এখান থেকে আমাকে ফিরে গিয়ে আচার্যদেবকে খবর দিতে হবে যা যা জানলাম। তোমরা এগিয়ে যাও এই পথ ধরে, আমি খবর দিয়ে আবার তোমাদের সাথে যোগ দেবার চেষ্টা করব সুবর্ণগড়ের কাছাকাছি কোথাও। সাবধানে থেকো। কথক। বিশ্বজিৎ বিদায় নিয়ে ফিরে গেলেন, আর অভিক, রজত আর শম্ভু আবার তিনজনে এগিয়ে চললেন সামনের অজানা পথে। অধ্যায় ১০, কর্নেল দত্তের আবির্ভাব। কথক। পরদিন সকালে একটা খোলা উপত্যকা পার হওয়ার সময় হঠাৎ চারদিক থেকে ঘিরে ফেলল সশস্ত্র কয়েকজন লোক। কণ্ঠস্বর কর্কশ, ক্ষমতাশালী, থামো, নড়লেই গুলি চলবে। কথক। ভিড় ঠেলে সামনে এলেন এক লম্বা শক্তিপুক্ত চেহারার মানুষ, পরনে সামরিক পোশাক, চোখে কালো চশমা। ইনি কর্নেল দত্ত। কর্নেল দত্ত ঠান্ডা হুমকির স্বরে, বাহ,
নতুন মুখ দেখছি। তোমরা কারা, আর এই পাহাড়ে কি করছো? অভিক সেন শান্ত স্বরে কিন্তু সতর্ক। আমরা একজন নিখোঁজ মানুষকে খুঁজতে এসেছি, কোনো ঝামেলা করতে আসিনি। কর্নেল দত্ত হাসেন ব্যঙ্গের সুরে। নিখোঁজ মানুষ না সুবর্ণগড়ের সোনা, সবাই একই কথা বলে প্রথমে। রজতের দিকে তাকিয়ে, তোমার মুখটা চেনা চেনা লাগছে। বোস পরিবারের কেউ নও তো? রজত অবাক হয়ে, আপনি আমার দাদাকে চেনেন? কর্নেল দত্ত ঠোঁটের কোণে হাসি, চিনি বই কি। সুনন্দ বোস আমার আগেই সুবর্ণগড়ের পথ খুঁজে পেয়েছিলেন, কিন্তু তারপর উনি হঠাৎ উধাও হয়ে গেলেন। আমি এখনো সেই পথ খুঁজে বেড়াচ্ছি। অভিক সেন তার মানে আপনিও জানেন না সুনন্দবাবু কোথায়? কর্নেল দত্ত কাঁধ ঝাঁকিয়ে, না, কিন্তু আমার সন্দেহ তার ওই সহকারী ছেলেটা বিক্রম নাকি যেন নাম, সে কিছু একটা জানে। ও অনেকবার একা একা পাহাড়ে ঢুকেছে, বেরিয়েছে। থেমে ধারালো সরে, তোমরা এখন থেকে সাবধান থেকো। এই পাহাড়ে আমার নজর সবখানে। যদি সুবর্ণগড় খুঁজে পাও, আমাকে না জানিয়ে এক পাও এগোবে না, বুঝেছ? কর্নেল দত্ত ঠান্ডা হাসি দিয়ে, চলো আজ রাতটা আমার শিবিরে কাটাও। পাহাড়ে রাতের বেলা একা ঘোরাফেরা করা বিপজ্জনক, বিশেষ করে অচেনা মানুষের জন্য। তীক্ষ্ণ স্বরে, আর এটা প্রস্তাব নয়, নির্দেশ। বাধ্য হয়েই তিনজনকে যেতে হলো কর্নেল দত্তের অস্থায়ী শিবিরে। রাতের খাবারের পর তাদের একটা তাঁবুতে রাখা হলো, বাইরে পাহারা বসিয়ে। রজত চাপা স্বরে, তাঁবুর ভেতর, অভিকদা, এই লোক তো আমাদের বন্দিই করে ফেলেছে বলতে গেলে। অভিক সেন ফিস ফিস করে, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমাদের এখান থেকে বেরোতে হবে রাতের মধ্যেই, না হলে কাল সকালে হয়তো আমাদের জোর করে গাইড বানিয়ে নিজের কাজে লাগাবে। শম্ভু তাঁবুর কাপড় সন্তর্পণে সরিয়ে বাইরে উঁকি দিয়ে, পাহারাদার একজনই, আর সে এখন ঝিমোচ্ছে। যদি নিঃশব্দে বেরোতে পারি। কথক শম্ভু ছড়িয়ে তাঁবুর পেছনের অংশ কেটে একটা ফাঁক তৈরি করলেন। একে একে তিনজন নিঃশব্দে বেরিয়ে এলেন অন্ধকারে, তারপর দ্রুত পায়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলেন। ভোরের আলো ফোটার আগেই কর্নেল দত্তের শিবির থেকে অনেকটা দূরে সরে এলেন তারা, কিন্তু সবাই জানতেন এই পালানোর কথা জানতে পারলে কর্নেল দত্ত সহজে ছেড়ে দেবেন না। শম্ভু হাঁপাতে হাঁপাতে, দাহ, এই লোকটা খুব বিপজ্জনক। ওর কথা শুনেছি, অস্ত্র চোরাচালানের ব্যবসা করে, মানুষ মারতে দ্বিধা করে না। অভিক সেন গম্ভীর স্বরে, তাহলে আমাদের আরো দ্রুত, আরো সাবধানে এগোতে হবে। বিক্রমের আগে আর কর্নেল দত্তের আগে আমাদের এই সুনন্দবাবুকে খুঁজে বের করতে হবে। অধ্যায় 11 গুহাপথে যাত্রা। কথক কর্নেল দত্তের সাথে সাক্ষাতের পর 2 দিন ধরে আরো গভীরে এগোলেন তিনজন। চতুর্থ দিন বিকেলে এক খাড়া পাহাড়ের গায়ে খুঁজে পেলেন একটা গুহামুখ, ঝোপঝাড়ে প্রায় ঢাকা। শম্ভু দা, এখানে দেখুন, এটা প্রাকৃতিক গুহা মনে হচ্ছে না, পাথরে খোদাই করা চিহ্ন আছে। অভিক সেন অবাক হয়ে, তুমি ঠিক বলেছ, এই চিহ্নগুলো কোনো প্রাচীন লিপি মনে হচ্ছে। মনে হয় এটাই সেই পথ যেটা সুনন্দবাবু খুঁজে পেয়েছিলেন। রজত উত্তেজিত হয়ে, তাহলে আর দেরি না করে ভেতরে যাওয়া যাক। গুহার ভেতরে ঢুকতেই ঠান্ডার স্যাঁতস্যাঁতে বাতাস গায়ে লাগলো। টর্চের আলোয় দেখা গেল দেয়াল জুড়ে আঁকা প্রাচীন চিত্র, মানুষ, পশু আর এক বিশাল নগরীর ছবি। অভিক সেন টর্চের আলোয় দেয়াল দেখতে দেখতে, এই ছবিগুলো দেখো, এখানে একটা শহরের ছবি আঁকা, চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, এটাই নিশ্চয়ই সুবর্ণগড়। শম্ভু চিৎকার করে, সাবধান, ফাঁদ! মেঝের একটা অংশ হঠাৎ ভেঙে পড়ল, আর তার নিচ থেকে বেরিয়ে এলো ধারালো পাথরের খুঁটি বসানো এক গর্ত। কোনো মতেই পাশ কাটিয়ে বাঁচলেন তিনজন। অভিক সেন হাঁপাতে হাঁপাতে, এটা প্রাচীন ফাঁদ, মানে এই গুহাপথ সত্যিই কাউকে ভেতরে ঢুকতে বাধা দেওয়ার জন্য বানানো হয়েছিল। রজত কাঁপা গলায়, তাহলে দাদা কি এই ফাঁদ পার হয়ে গিয়েছিলেন? অভিক সেন হয়তো, অথবা কেউ তাকে সাহায্য করেছিল পথ চিনিয়ে দিতে। চিন্তিত স্বরে, চলো সাবধানে এগোই, প্রতিটা পা ফেলার আগে পরীক্ষা করে নেব। অধ্যায় 12 3 দরজার ধাঁধা। গুহার আরও গভীরে গিয়ে তিনজন এসে পৌঁছালেন একটা গোলাকার কক্ষে, যার 3 দিকে 3টে পাথরের দরজা। প্রতিটা দরজার ওপরে খোদাই করা আলাদা আলাদা প্রতীক আর কিছু প্রাচীন অক্ষর। শম্ভু অবাক হয়ে, 3টে পথ, কোনটা দিয়ে যাব? অভিক সেন টর্চ দিয়ে দরজাগুলো পরীক্ষা করে, দেখো, প্রতিটা দরজার নিচে একটা করে লেখা আছে, মনে হচ্ছে এটা কোনো ধাঁধা, ভুল দরজা বাছলে হয়তো আরেকটা ফাঁদে পড়ব। রজত দরজার লেখা পড়ার চেষ্টা করে, এই লেখাগুলো তো প্রাচীন লিপিতে, বোঝা যাচ্ছে না। রজত উত্তেজিত হয়ে, দাঁড়ান, এখানে একটা পুরনো নোট বই পড়ে আছে, এটা তো দাদার হাতের লেখা। অভিক সেন দ্রুত এগিয়ে গিয়ে, পড়ো, কি লেখা আছে? পড়ার স্বরে, 3টি দরজা, সূর্য, চন্দ্র আর অগ্নি। যে সত্য পথের সন্ধানী সে আলোর পথ বেছে নেবে, অন্ধকারের নয়। সূর্য আর চন্দ্র আলো দেয়, অগ্নি শুধু ধ্বংস করে। অভিক সেন চিন্তা করতে করতে, তাহলে অগ্নির দরজাটা বাদ, কিন্তু সূর্য নাকি চন্দ্র? শম্ভু সূর্যের প্রতীকটা দেখুন, এটা পুরো বৃত্ত হয়ে আঁকা, সম্পূর্ণ। চন্দ্রের প্রতীকটা অর্ধেক, অসম্পূর্ণ। রজত হঠাৎ বুঝতে পেরে, আলোর পথ মানে হয়তো পূর্ণতার পথ, সূর্যের দরজা। অভিক সেন দৃঢ়স্বরে, ঠিক আছে, সূর্যের দরজা দিয়ে যাওয়া যাক, কিন্তু সাবধানে, যদি ভুল হয়
ভারী পাথরের দরজাটা ধীরে ধীরে সরে গেল, আর কোনো ফাঁদ সক্রিয় হল না। স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনজন। সঠিক পথ বেছে নিয়েছিলেন তারা। অভিকসেন স্বস্তির সাথে, সুনন্দবাবু সত্যি এই ধাঁধার সমাধান করে গিয়েছিলেন, আর আমাদের জন্য চিহ্নও রেখে গেছেন। এটা প্রমাণ করে উনি বেঁচে থাকলে নিশ্চয়ই কাছেই কোথাও আছেন। নতুন আশা আর সাহস নিয়ে তিনজন এগিয়ে চললেন সূর্যের দরজা দিয়ে, গুহার আরও গভীরে, যেখানে অপেক্ষা করছিল আরও বড় চমক। অধ্যায় 13, বিক্রমের আসল রূপ। গুহার গভীরে এগোতে এগোতে হঠাৎ একটা আলোকিত জায়গা চোখে পড়ল। কাছে গিয়ে দেখা গেল সেখানে একটা অস্থায়ী শিবির, আধুনিক সরঞ্জাম, ব্যাটারি চালিত আলো আর কাগজপত্রে ভরা একটা কেবিল। রজত অবাক হয়ে, এসব তো আধুনিক জিনিস, কে থাকে এখানে? বিক্রম হালদার ঠান্ডা বিদ্রুপাত্মক স্বরে, স্বাগতম রজতবাবু, ভেবেছিলাম আপনি কখনো এত দূর আসার সাহস পাবেন না। সাউন্ড কিউ, তিনজনে চমকে ঘুরে দাঁড়ানোর শব্দ। রজত বিস্ময়ে, রাগে, বিক্রম তুমি এখানে? তুমি না বলেছিলে দাদা তুষার ঝড়ে হারিয়ে গেছেন? বিক্রম হালদার হেসে ওঠে, নিষ্ঠুর হাসি, মিথ্যে বলেছিলাম, স্বাভাবিক। সত্যিটা হলো আমি সুনন্দবাবুকে বন্দী করে রেখেছি। উনি সুবর্ণগড় খুঁজে পেয়েছিলেন, কিন্তু ওখানকার গুপ্তধন আমার সাথে ভাগ করতে রাজি হননি। বললেন এটা নাকি ইতিহাসের সম্পদ, জাদুঘরে দেওয়া উচিত। হাস্যকর। অভিকসেন তীক্ষ্ণ স্বরে, তাহলে তুমিই সব ষড়যন্ত্রের মূলে, তুমিই সুনন্দবাবুকে বন্দী করেছ, তুমিই হয়তো সেই পাথরের ধস নামিয়েছিলে আমাদের উপর। বিক্রম হালদার ঠান্ডা স্বরে, বুদ্ধিমান গোয়েন্দা দেখছি, হ্যাঁ আমিই সব করেছি, আর এখন তোমরাও আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছ। বন্দুক তুলে, তোমাদের এখানেই শেষ করে দেওয়া উচিত, কিন্তু একটা ভালো বুদ্ধি এসেছে মাথায়। তোমাদের সাহায্যেই বাকি পথটা পার করা যাবে। ছায়াদল আমাকে একা ঢুকতে দিচ্ছে না, কিন্তু হয়তো নতুন মুখ দেখে দুর্বল হবে। বিক্রম হালদার তীক্ষ্ণ স্বরে, এই নড়বে না, আমার লোকেরা চারদিকে আছে। বিক্রমের ইশারায় তার ভাড়াটে লোকেরা বেরিয়ে এলো অন্ধকার থেকে। অভিক, রজত আর শম্ভুকে ঘিরে ফেলল সম্পূর্ণভাবে। পালানোর কোনো পথ রইল না। অধ্যায় 14, বন্দিদশা। কথক। হাত পা বাঁধা অবস্থায় অভিক, রজত আর শম্ভুকে ফেলে রাখা হলো গুহার এক অন্ধকার কুঠুরিতে। পাশের আরেকটা কুঠুরি থেকে ভেসে এলো এক ক্ষীণ কণ্ঠস্বর। ডক্টর সুনন্দ বোস দুর্বল কাঁপা স্বরে, কে ওখানে? রজত, এটা কি সত্যিই তুই? রজত কেঁদে ফেলে, দাদা তুমি বেঁচে আছো, আমি জানতাম তুমি বেঁচে আছো। ডক্টর সুনন্দ বোস ভাঙা স্বরে, বিক্রম আমাকে 2 বছর ধরে এখানে বন্দি করে রেখেছে। ও আমাকে দিয়ে সুবর্ণগড়ের ভেতরের পথ বের করাতে চায়, কিন্তু আমি শেষ পথটা কাউকে বলিনি। ওটাই আমার একমাত্র সুরক্ষা। অভিকসেন ফিসফিস করে বাঁধন খোলার চেষ্টা করতে করতে, সুনন্দবাবু আমি অভিকসেন, একজন গোয়েন্দা। রজতবাবু আমাকে ভাড়া করেছিলেন আপনাকে খুঁজতে। শুনুন, আমাদের এখান থেকে বেরোনোর একটা পথ বের করতে হবে, দ্রুত। রজত কান্না চেপে, দাদা এই 2 বছর তুমি কিভাবে কাটালে? আমরা তো ভেবেছিলাম তুমি মারা গেছো। ডক্টর সুনন্দ বোস দীর্ঘশ্বাস ফেলে স্মৃতি হাতড়ে, প্রথম কয়েক মাস ভীষণ কষ্টে কেটেছে। বিক্রম আমাকে দিয়ে জোর করে প্রাচীন লিপি পড়াতে চাইতো, আমি অস্বীকার করতাম। ও মারধরও করেছে অনেকবার, কিন্তু একটা সময় বুঝতে পারলাম ও যতই লোভী হোক আমাকে পুরোপুরি মেরে ফেলবে না, কারণ ওর দরকার আমার জ্ঞান। তাই বেঁচে থাকার একটা অদ্ভুত সুরক্ষা তৈরি হয়েছিল। তিক্ত হেসে মাঝে মধ্যে ওকে ভুল তথ্য দিতাম, সময় নষ্ট করাতাম, যাতে আসল পথ কখনো খুঁজে না পায়। অভিকসেন তিক্ত স্বরে, বুদ্ধিমানের কাজ করেছেন, কিন্তু এখন সময় ফুরিয়ে আসছে। বিক্রম বাইরে অপেক্ষা করছে, আর আমাদের পালাতে হবে ওর ফেরার আগেই। ডক্টর সুনন্দ বোস, এই কুঠুরির পেছনের দেয়ালে একটা ফাটল আছে, সরু হলেও মানুষ গলে যেতে পারবে। বিক্রম জানে না এটার কথা, কিন্তু বাঁধন খুলতে হবে আগে। শম্ভু চাপা স্বরে, দা আমার কাছে একটা ছোট ছুরি লুকানো ছিল জুতোর ভেতর, ওরা খুঁজে পায়নি। একটু সময় দিন, বাঁধন কেটে ফেলছি। কয়েক মিনিটের মধ্যেই শম্ভু নিজের বাঁধন কেটে অভিক আর রজতের বাঁধনও মুক্ত করে দিলেন। এরপর পাথরের দেয়াল ভেঙে ছোট্ট জায়গা দিয়ে পাশের কুঠুরিতে গিয়ে সুনন্দবাবুকেও মুক্ত করা হলো। ডক্টর সুনন্দ বোস দুর্বল কিন্তু আশাবাদী স্বরে, চলো দেয়ালের ফাটল দিয়েই বেরোতে হবে, কিন্তু সাবধান, ও পাশে কোথায় গিয়ে বেরোবে জানি না। সাউন্ড কিউ, পাথরে ঘষা লেগে চলার শব্দ, সরু জায়গা দিয়ে গলে যাওয়ার প্রচেষ্টার শব্দ, ভারী নিঃশ্বাস। 4 জন মিলে সরু ফাটল দিয়ে কোনো মতে গলে বেরিয়ে এলেন অন্য এক অন্ধকার প্যাসেজে। সামনে শুধুই অজানা অন্ধকার, কিন্তু পেছনে ফেরার আর কোনো উপায় ছিল না। অধ্যায় 15, সুবর্ণগড়ের সন্ধান। প্যাসেজ ধরে অনেকক্ষণ হাঁটার পর হঠাৎ সামনে একটা বাঁকের পর চোখ ধাঁধিয়ে গেল সবার। সাউন্ড কিউ, বিস্ময়সূচক নিঃশ্বাস, তারপর নীরবতা, দূরে পানির শব্দ, পাখির ডাক প্রতিধ্বনিত। সামনে বিস্তৃত এক বিশাল গুহাগহ্বর, যার ছাদ এত উঁচু যে সেখান দিয়ে সূর্যের আলো এসে পড়ছে উপর থেকে কোনো ফাটল দিয়ে। আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক প্রাচীন শহর, পাথরে খোদাই করা প্রাসাদ, সোনালী রঙের চূড়া আর অসংখ্য মূর্তি। রজত ফিসফিস করে বিস্ময়,
এটাই এটাই কি সুবর্ণগড়? ডক্টর সুনন্দ বোস আবেগ আপ্লুত স্বরে। হ্যাঁ, এই শহর 1000 বছরেরও বেশি পুরনো। এখানে বাস করত এক প্রাচীন সভ্যতা যারা সোনার কাজে অসাধারণ দক্ষ ছিল। কিন্তু এই শহরের আসল মূল্য সোনায় নয়, এখানকার পাথরে খোদাই করা লিপিতে লুকিয়ে আছে 1000 বছরের ইতিহাস, বিজ্ঞান আর জ্ঞান। চারজন ধীরে ধীরে এগোলেন শহরের ভেতরের দিকে। রাস্তার দুই ধারে সারি সারি পাথরের বাড়ি, প্রতিটা দেয়ালে খোদাই করা অলঙ্করণ। কোথাও কোথাও এখনো অক্ষত সোনার পাতে মোড়ানো ছাদ রোদের আলোয় ঝিকমিক করছে। মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা সরু স্বচ্ছ জলের ধারা, প্রাচীন পাথরের নালা দিয়ে। রজত অবাক হয়ে ঘুরে ঘুরে দেখতে দেখতে, এই মূর্তিগুলো দেখুন, এরা কি ওই শহরের রাজারানী? ডক্টর সুনন্দ বোস হেসে গর্বিত স্বরে, হ্যাঁ, আর ওই মূর্তির পাশে লেখা লিপিতে বলা আছে এই সভ্যতা জ্যোতির্বিজ্ঞানে অগ্রগামী ছিল। এই দেখো, একটা বৃত্তাকার মন্দিরের ছাদে সূর্য আর গ্রহ নক্ষত্রের অবস্থান খোদাই করা। আজকের বিজ্ঞানের সাথে আশ্চর্য রকম মিলে যায়। শম্ভু মুগ্ধ হয়ে, এত সুন্দর জায়গা অথচ কেউ জানেই না এটা আছে। অভিক সেন চারপাশ দেখতে দেখতে, আর এই জন্যই ছায়া দলেকে রক্ষা করে চলেছে, তাই না? যাতে লোভী মানুষ এসে এটা ধ্বংস না করে দেয়। ঠিক তখনই ছায়ার মতো নিঃশব্দে বেরিয়ে এলো একদল মানুষ, গাঢ় রঙের পোশাক পরা, মুখ ঢাকা কাপড়ে। তাদের মাঝখানে এগিয়ে এলেন একজন প্রবীণ উজ্জ্বল চোখের মানুষ, মাথায় রূপালী চুল। আচার্যদেব গম্ভীর শান্ত স্বরে, তোমরা সাহস করে সুবর্ণগড়ে পা রেখেছ, এবার বলো তোমরা কি রক্ষক নাকি লুণ্ঠনকারী? অধ্যায় 16, ইতিহাসের প্রতিধ্বনি। প্রাথমিক পরিচয় আর বিশ্বাসের পর আচার্যদেব তাদের নিয়ে গেলেন শহরের কেন্দ্রে অবস্থিত এক বিশাল হলঘরে, যার দেয়াল জুড়ে খোদাই করা ছিল 1000 বছরের ইতিহাস। মশালের আলোয় সেই খোদাই যেন জীবন্ত হয়ে উঠল। আচার্যদেব ধীরে গম্ভীর স্বরে বর্ণনা করতে করতে, এই শহরের নাম ছিল বজ্রনগর, প্রায় 2000 বছর আগে প্রতিষ্ঠিত। তার রাজা ছিলেন মহারাজ চন্দ্রকেতু, একজন অসাধারণ জ্ঞানী শাসক। তার রাজত্বকালে এই শহর হয়ে উঠেছিল জ্ঞান আর শিল্পের কেন্দ্র। দেয়ালের একটা অংশ দেখিয়ে, এই খোদাইয়ে দেখো তার বিজ্ঞানীরা কিভাবে ধাতুবিদ্যায়, চিকিৎসায় আর স্থাপত্যে অভূতপূর্ব উন্নতি করেছিলেন। ডক্টর সুনন্দ বোস মুগ্ধ স্বরে, প্রায় ফিসফিস করে, আমি 2 বছর ধরে এই লিপি পড়ার চেষ্টা করেছি বন্দী অবস্থায়, কিন্তু এখন সরাসরি আচার্যদেবের মুখে শুনে বুঝতে পারছি কতটা গভীর এই ইতিহাস। আচার্যদেব, কিন্তু এই সমৃদ্ধি একদিন কাল হয়ে দাঁড়ালো। প্রতিবেশী রাজ্যের এক লোভী রাজা, নাম ছিল দুর্জয়, বজ্রনগরের সোনা আর সম্পদের লোভে আক্রমণ করেন। মহারাজ চন্দ্রকেতু বুঝেছিলেন যুদ্ধে জেতা সম্ভব নয়, কিন্তু জ্ঞান ভাণ্ডার রক্ষা করা জরুরি। তাই তিনি তার প্রজাদের নিয়ে শহরের চারপাশের পাহাড় কৃত্রিমভাবে ধসিয়ে দেন, শহরকে লুকিয়ে ফেলেন চিরতরে, আর নিজের সবচেয়ে বিশ্বস্ত রক্ষীদের নিয়োগ দেন, যুগ যুগ ধরে এই শহর আর তার জ্ঞান রক্ষা করার শপথ নিয়ে। তারাই আজকের ছায়াদল, আমরা তাদেরই বংশধর। রজত বিস্ময়, তার মানে আপনারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শহর রক্ষা করে আসছেন? আচার্যদেব গর্বিত স্বরে, হ্যাঁ, প্রতিটা প্রজন্ম নতুন সদস্যদের প্রশিক্ষণ দেয়, প্রতিটা রহস্য, প্রতিটা ফাঁদ, প্রতিটা পথ শিখিয়ে যায়। আমরা কোনো ধন সম্পদ চাই না, শুধু চাই এই জ্ঞান যেন কোনোদিন ধ্বংস না হয়, আর একদিন সঠিক সময়ে সঠিক মানুষের হাতে যেন পৌঁছায়, যারা এটা ব্যবহার করবে মানব জাতির কল্যাণে, লোভের জন্য নয়। অভিক সেন চিন্তিত স্বরে, এত বড় দায়িত্ব একা বহন করা সহজ নয়, বিশেষ করে যখন কর্নেল দত্ত আর বিক্রমের মতো লোভী মানুষ ক্রমাগত এই শহরের সন্ধানে আসছে। আচার্যদেব দীর্ঘশ্বাস ফেলে, ঠিক বলেছ, প্রতিটা প্রজন্মেই এমন কেউ না কেউ আসে। আমরা এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি, কিন্তু ভয় হয় একদিন হয়তো পারবো না। কথক সেই মুহূর্তে অভিক বুঝলেন এই লড়াই শুধু একজন হারানো মানুষকে খুঁজে বের করার নয়, এটা একটা 1000 বছরের ইতিহাস আর জ্ঞান ভাণ্ডার রক্ষা করার লড়াইও। অধ্যায় 17, আচার্যদেবের সাথে সাক্ষাৎ। ডক্টর সুনন্দ বোস সামনে এগিয়ে শ্রদ্ধার সাথে, আচার্যদেব, আমাকে চিনতে পারছেন? আমি সুনন্দ। আমাকে এখানে বন্দি করে রেখেছিল বিক্রম নামের একজন লোভী মানুষ। এরা আমার পরিবার আর বন্ধু, আমাকে উদ্ধার করতে এসেছে। আচার্যদেব নরম হয়ে চিনতে পেরে, সুনন্দ, আমরা জানতাম তুমি বন্দী হয়েছ, কিন্তু তোমাকে খুঁজে বের করার আগেই ওই লোকটা তোমাকে লুকিয়ে ফেলেছিল। অভিকের দিকে তাকিয়ে, আর তোমরা কারা? অভিক সেন। আমি অভিক সেন, একজন গোয়েন্দা। আর ইনি রজত, সুনন্দবাবুর ভাই। আমরা কোনো লোভে এখানে আসিনি, শুধু একজন হারানো মানুষকে খুঁজতে এসেছি। আচার্যদেব দীর্ঘ দৃষ্টিতে সবাইকে দেখে, আমি বিশ্বাস করছি তোমাদের কথা, কিন্তু শোনো, এই শহর 1000 বছর ধরে আমরা রক্ষা করে আসছি।
বাইরের পৃথিবী একে সোনার শহর বলে জানে, কিন্তু এখানকার আসল সম্পদ হল এই পাথরে লেখা প্রাচীন জ্ঞান, চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, স্থাপত্যকলা। যদি লোভী মানুষের হাতে এটা পড়ে, তারা শুধু সোনাটুকু গলিয়ে নেবে, জ্ঞানটুকু ধ্বংস করে দেবে। রজত, আমরা বুঝি আচার্যদেব, কিন্তু এখন বিক্রম আর তার লোকেরা আমাদের পেছনে আছে, আর কর্নেল দত্ত নামে আরেকজন অস্ত্র ব্যবসায়ীও এই পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে। তারা যে কোনো সময় এই শহর খুঁজে পেতে পারে আচার্যদেব। চিন্তিত হয়ে, এটাই আমাদের সবচেয়ে বড় ভয় ছিল। একটু থেমে দূরে তাকিয়ে স্মৃতি ভারাক্রান্ত স্বরে, বছর 5 আগে ওই কর্নেল দত্তর একটা দল প্রথমবার এই পাহাড়ে ঢুকেছিল। আমার ছেলে অর্ণব তখন ছায়া দলের নেতৃত্বে ছিল। ওদের ঠেকাতে গিয়ে অর্ণব প্রাণ দেয়, গলা ভারী হয়ে। সেই থেকে কর্নেল দত্তর প্রতি আমার শুধু কর্তব্য নয়, ব্যক্তিগত একটা হিসেবও বাকি আছে রজত, সমবেদনার সাথে। আমি দুঃখিত আচার্যদেব, আপনার এই ত্যাগ বৃথা যাবে না আচার্যদেব। নিজেকে সামলে নিয়ে দৃঢ় স্বরে, তাহলে আমাদের একসাথে কাজ করতে হবে। ছায়াদল একাই এই লোভী মানুষদের ঠেকাতে পারবে না, ওদের কাছে আধুনিক অস্ত্র আছে, কিন্তু আমরা এই পাহাড়ের প্রতিটা পথ, প্রতিটা ফাঁদ চিনি। অভিক সেন দৃঢ় স্বরে, তাহলে চলুন একসাথে এই বিপদের মোকাবিলা করি। বিক্রম আর কর্নেল দত্ত দুজনেই এই শহরের সন্ধানে আসছে, হয়তো আজই। আমাদের প্রস্তুত থাকতে হবে। কথক। ঠিক তখনই ছুটে এলেন বিশ্বজিৎ, হাঁপাতে হাঁপাতে। বিশ্বজিৎ হাঁপাতে হাঁপাতে, আচার্যদেব, কর্নেল দত্তর বাহিনী পশ্চিম দিক থেকে এগোচ্ছে, আর বিক্রমের লোকেরা পূর্ব দিক থেকে। ওরা দুজনেই আজ রাতেই হামলা করবে আচার্যদেব। দ্রুত সিদ্ধান্ত নিয়ে, তাহলে আর দেরি নয়, ছায়াদলের দিকে ফিরে সবাই নিজ নিজ অবস্থানে যাও। সুবর্ণগড়ের শেষ প্রহরায় আজ আমরা প্রাণপণ লড়ব। ডক্টর সুনন্দ বোস দৃঢ় স্বরে, আচার্যদেব, আমিও লড়ব আপনাদের সাথে। এই শহর বাঁচাতে আমিও যা করার করব আচার্যদেব। তীক্ষ্ণ স্বরে, ওরা এসে পড়েছে। বিক্রমের লোকেরা গুহার প্রবেশপথ বিস্ফোরক দিয়ে ভেঙে ফেলছে। অধ্যায় 18, চূড়ান্ত সংঘাত। কথক। মুহূর্তের মধ্যেই সুবর্ণগড়ের শান্ত পরিবেশ পরিণত হল রণক্ষেত্রে। বিক্রমের ভাড়াটে লোকজন একদিক থেকে ঢুকে পড়ল, আর প্রায় একই সময়ে অন্য দিক থেকে কর্নেল দত্ত আর তার বাহিনীও এসে হাজির হল। কর্নেল দত্ত চিৎকার করে, অবশেষে সুবর্ণগড় আমার। বিক্রম হালদার পাল্টা চিৎকার করে, এটা আমার আবিষ্কার দত্ত, সরে যাও। কথক। বিক্রম আর কর্নেল দত্তের লোভ একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল দুই দলকে। এই সুযোগে আচার্যদেব আর তার ছায়াদল সদস্যরা কৌশলে অভিক, রজত, সুনন্দ আর শম্ভুকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে লাগলেন। কর্নেল দত্ত চিনতে পেরে বিদ্রুপের হাসি, আচার্যদেব, বহুদিন পর। তোমার ছেলেকে মনে আছে তো? বেশ লড়াই করেছিল, কিন্তু শেষমেশ। কথক। আচার্যদেব আর কর্নেল দত্তের মধ্যে শুরু হলো এক তীব্র লড়াই। বছরের পুরনো ক্ষত আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এক সংঘর্ষ। আচার্যদেবের তীর আর কর্নেলের বন্দুকের মধ্যে চলল প্রাণপণ লড়াই, যতক্ষণ না ছায়াদলের আরও কয়েকজন সদস্য এসে কর্নেলের বাহিনীকে ঘিরে ধরল। আচার্যদেব হাঁপাতে হাঁপাতে, কিন্তু দৃঢ় স্বরে, তোমার লোভের শেষ আজ এখানেই দত্ত। এই পাহাড় থেকে তুমি জীবিত বেরোতে পারবে না, যদি না তোমার অস্ত্র নামিয়ে রাখো। কথক। চারদিক থেকে ঘেরাও হয়ে অবশেষে কর্নেল দত্ত বাধ্য হলেন পিছু হটতে। তার বাহিনী নিয়ে গুহার আরেকটা অংশে সরে গেলেন, কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি। আচার্যদেব অভিকের দিকে ফিরে দ্রুত, এদিকে, প্রাচীন সিঁড়ির দিকে। ওখান থেকে আমরা উঁচু জায়গায় উঠে যেতে পারব, ওরা সহজে পৌঁছাতে পারবে না। কথক। কিন্তু বিক্রম হঠাৎ লক্ষ্য করল রজত আর সুনন্দবাবুকে পালিয়ে যেতে দেখে, আর নিজের কয়েকজন লোককে নিয়ে তাদের পিছু নিল। বিক্রম হালদার চিৎকার করে, সুনন্দবাবু, আপনি ছাড়া আমি শেষ পথ জানি না, আপনাকে যেতে দেব না। কথক। সিঁড়ির ওপরে পৌঁছে অভিক ঘুরে দাঁড়ালেন বিক্রমের মুখোমুখি। অভিক সেন দৃঢ় স্বরে, এটাই শেষ বিক্রম, তোমার লোভ আজ তোমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু এখান থেকে তুমি খালি হাতেই ফিরবে। বিক্রম হালদার ক্রুদ্ধ স্বরে, এত সহজে হাল ছাড়ব না আমি। কথক। অভিক আর বিক্রমের মধ্যে শুরু হলো তীব্র ধস্তাধস্তি সিঁড়ির প্রান্তের কাছে। ঠিক তখনই নিচে বিস্ফোরণের আরেকটা শব্দ হলো। কর্নেল দত্তের লোকেরা আরও বিস্ফোরক ব্যবহার করেছে।
আর তার ফলে পুরো গুহার কাঠামো কাঁপতে শুরু করল। আচার্যদেব চিৎকার করে, গুহা ধসে পড়ছে, সবাইকে এখনই বেরোতে হবে। অধ্যায় 19, উদ্ধার ও পালানো। কথক। মুহূর্তের মধ্যেই গুহার ছাদ থেকে বড় বড় পাথরের চাই ভেঙে পড়তে লাগলো। অভিক আর বিক্রমের ধস্তাধস্তির মধ্যেই একটা পাথরের টুকরো এসে পড়ল ঠিক বিক্রমের মাথার কাছে। বিক্রম হালদার যন্ত্রণায় চিৎকার করে, আহ, আমার পা! পাথরের আঘাতে বিক্রমের পা চাপা পড়ে গেল, আর সে যন্ত্রণায় কাতরাতে লাগল। অভিক এক মুহূর্ত থমকে দাঁড়ালেন। শত্রু হলেও একজন অসহায় মানুষকে এভাবে ফেলে যাওয়া তার বিবেকে বাঁধল। অভিক সেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে, ধুর, এভাবে মরতে দিতে পারি না। কথক। অভিক নিজের শক্তি দিয়ে পাথরটা সরিয়ে বিক্রমকে টেনে তুললেন, তারপর প্রায় কাঁধে করেই তাকে নিয়ে ছুটলেন সিঁড়ির দিকে, যেখানে বাকিরা অপেক্ষা করছিলেন। আচার্যদেব নির্দেশনার স্বরে তাড়াহুড়ো করে, এই গোপন পথ দিয়ে, এটা সোজা পাহাড়ের বাইরের দিকে বেরিয়ে যায়। কথক। আচার্যদেবের নির্দেশে সবাই ছুটলেন একটা সরু ওপরের দিকে ওঠা পথ ধরে। পেছনে গুহা একের পর এক ধসে পড়ছিল, ধুলোর মেঘ তাদের তাড়া করছিল যেন। শম্ভু দৌড়াতে দৌড়াতে চিৎকার করে, সবাই দ্রুত, আলো দেখা যাচ্ছে সামনে। কথক। শেষ মুহূর্তে ধসে পড়া গুহার শেষ অংশ পেরিয়ে সবাই বেরিয়ে এলেন পাহাড়ের এক খোলা চূড়ায়। পেছনে বিশাল শব্দে পুরো প্রবেশপথ ধসে বন্ধ হয়ে গেল চিরতরে। রজত হাঁপাতে হাঁপাতে, কিন্তু খুশিতে, আমরা বেঁচে গেছি। দাদা, তুমি বেঁচে আছো। ডক্টর সুনন্দ বোস রজতকে জড়িয়ে ধরে আবেগে, তোরা না এলে আমি হয়তো কোনোদিন বেরোতেই পারতাম না। কথক। কর্নেল দত্ত আর তার লোকেরা গুহার ভেতরেই আটকা পড়ল ধসের মধ্যে। তাদের লোভের পরিণতি তাদেরই সাথে থেকে গেল অন্ধকার গুহার গভীরে। বিক্রম আহত ও পরাজিত চুপচাপ বসে রইল একপাশে, নিজের কৃতকর্মের ফল ভোগ করার অপেক্ষায়। বিক্রম হালদার ভাঙ্গা স্বরে, অনুতপ্ত, আমি ক্ষমা চাইব না, জানি তার যোগ্য নয়, কিন্তু ধন্যবাদ অভিকবাবু, আপনি আমাকে বাঁচিয়েছেন, যদিও আমি এর যোগ্য ছিলাম না। অভিক সেন শান্ত স্বরে, তোমাকে বাঁচানো আর তোমার অপরাধ ক্ষমা করা এক কথা নয়, আইন তোমার বিচার করবে। শেষের যাত্রা, ফেরার পথে। কথক। কয়েকদিন পর পাহাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হলো বিক্রম হালদারকে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করল সব ষড়যন্ত্রের কথা। কিভাবে সে 2 বছর আগে সুনন্দবাবুকে বন্দী করেছিল, কিভাবে মিথ্যা গল্প সাজিয়ে ব্যবসা দাঁড় করিয়েছিল চোরাচালানের টাকায়। আদালতে দীর্ঘ বিচারের পর তার কারাদণ্ড হল। কর্নেল দত্তের বাহিনী গুহা ধসে অনেকে আহত হলেও কর্নেল নিজেই পালাতে সক্ষম হয়েছিলেন শেষ মুহূর্তে। তবে সীমান্ত পুলিশের হাতে তার অস্ত্র চোরাচালানের বহু প্রমাণ ধরা পড়ায় কয়েক মাসের মধ্যেই তাকেও গ্রেফতার করা হলো অন্য এক অভিযানে। আচার্যদেব যখন এই খবর পেলেন, দীর্ঘদিনের ভার যেন কিছুটা হালকা হলো তার বুকে। আচার্যদেব বিদায়ের সময় সুনন্দর হাত ধরে, সুনন্দ, তুমি চাইলে মাঝে মধ্যে ফিরে এসো, তোমার মতো জ্ঞান পিপাসু মানুষ এই ইতিহাস বোঝার যোগ্য, কিন্তু এই গোপনীয়তা যেন কোনোদিন বাইরের জগতে না যায়, এই প্রতিশ্রুতি রাখতে হবে। ডক্টর সুনন্দ বোস শ্রদ্ধার সাথে মাথা নত করে, আমি কথা দিচ্ছি আচার্যদেব, এই জ্ঞান শুধু আমার গবেষণার খাতায় থাকবে, কোনোদিন লোভী মানুষের কাছে পৌঁছাবে না। কথক। অভিক সেন, রজত আর ডক্টর সুনন্দ বোস ফিরে এলেন রত্নপুরে। শম্ভু থেকে গেলেন পাহাড়ে, তবে বিদায়ের আগে অভিককে জড়িয়ে ধরে বললেন, আবার কখনো দরকার হলে যেন ডাকা হয়। শম্ভু হাসি মুখে, অভিকদা, এই অভিযান জীবনে ভুলব না, সাবধানে থাকবেন। অভিক সেন হেসে, তুমিও শম্ভু ভাই, তোমার সাহায্য ছাড়া আমরা কখনোই সফল হতাম না। রত্নপুরে এলে নিশ্চয়ই আমার অফিসে আসবে। কথক। রত্নপুরে ফেরার পর সুনন্দবাবু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। 2 বছরের বন্দি দশার ধকল কাটিয়ে উঠতে সময় লাগল, কিন্তু ভাইয়ের যত্ন আর ভালোবাসায় তিনি আবার নতুন করে জীবন শুরু করলেন। বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে তিনি প্রত্নতত্ত্ব নিয়ে নতুন গবেষণা শুরু করলেন। যদিও সুবর্ণঘরের আসল অবস্থান আর তার ভেতরের রহস্য তিনি কোনোদিন প্রকাশ করেননি। আচার্যদেবকে দেওয়া কথা রেখেছিলেন আমৃত্য। রজত মাঝে মধ্যে অভিকের অফিসে আসতেন, শুধু গল্প করতে। এই অভিযান তাদের দুজনের মধ্যে গড়ে উঠেছিল এক গভীর বন্ধুত্ব, যা সময়ের সাথে আরো দৃঢ় হয়েছিল। রজত এক বিকেলে অভিকের অফিসে বসে, অভিকদা, মাঝে মধ্যে ভাবি, যদি সেদিন আপনার কাছে না আসতাম, তাহলে দাদাকে হয়তো কোনোদিন খুঁজে পেতাম না। অভিক সেন হাসি মুখে,
ভাগ্যিস এসেছিলে। এই কেসটা আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। রত্নপুরে অভিক সেনের অফিসের দরজায় আবার ঝুলল সেই পুরনো কাঠের ফলক। অভিক সেন, প্রাইভেট ইনভেস্টিগেটর। কিন্তু এবার তার মনে ছিল নতুন এক অভিজ্ঞতা, নতুন এক গল্প। আর মাঝে মাঝে রাতের নীরবতায় তিনি ভাবতেন সেই সোনালী শহরের কথা, যা হয়তো চিরকাল থেকে যাবে পাহাড়ের বুকে লুকানো, এক ভুলে না যাওয়া রহস্য হয়ে, মানুষের লোভ আর জ্ঞানের মধ্যে চিরন্তন এক লড়াইয়ের নীরব সাক্ষী হয়ে। সমাপ্ত।